যদি ঘি বা বাটার ব্যবহার করছেন, অনেক ডক্টরবাবুই আপনাকে বলবে বা অনেক ডায়েটিশিয়ান আপনাকে বলবে যে ঘি বা বাটার আপনি ব্যবহার করবেন না। যদি ওরকম হয় তাহলে আপনি আপনার ডোন্ট চেঞ্জ ইউর ফুড হ্যাবিট, বাট ইউ ক্যান চেঞ্জ ইউর ডক্টর। কারণ আমরা অলরেডি ডিসকাস করলাম যে ঘি বা বাটার ইজ নট ব্যাড ফর ইউর হেলথ, ইনফ্যাক্ট দে আর ভেরি গুড ফর ইউর। ছেলেবেলায় সংস্কৃতের একটা প্রবাদ বাক্য পড়েছিলাম, ঋণাং কৃত্বা ঘৃতাং পিবেত। তার বাংলা তর্জমা করলে সেটা দাঁড়ায়, ঋণ করে হলেও আপনাকে ঘি খাওয়া উচিত। তো তখন জিনিসটা কথাটা একটু অতিরঞ্জিত মনে হলেও লাস্ট ভিডিওতে আমরা দেখে নিলাম কথাটা কিন্তু বিন্দুমাত্র অতিরঞ্জিত না। ঘি আমাদের ডেফিনেটলি খাওয়া দরকার। আমরা ডিসকাস করছিলাম ঘি এন্ড বাটার সম্পর্কে। লাস্ট ভিডিওতে আমরা ডিসকাস করেছি যে ঘি বা বাটার আমাদের অ্যাকচুয়ালি হানিকারক। আমরা সাধারণত ভাবি, কমন নোশন যেটা থাকে যে ঘি বা বাটার স্বাস্থ্যের জন্য হানিকারক। লাস্ট ভিডিওতে আমরা অ্যাট লেংথ ডিটেল ডিসকাশন করেছি যে ঘি বা বাটার নিলে সেটা স্বাস্থ্যের জন্য হানিকারক না। ইনফ্যাক্ট বিভিন্ন স্টাডি আমরা দেখিয়েছি যে স্টাডিতে দেখা গেছে যে ঘি বা বাটার স্বাস্থ্যের জন্য হানিকারক। আজ আমরা জেনে নেব যে ঘি বা বাটার এর মানে হোয়াট আর দ্য বেনিফিশিয়াল এফেক্টস, ভালো দিকগুলো কি কি আছে। সেকেন্ড, ঘি বা বাটারের মধ্যে ডিফারেন্সটা কি। অ্যান্ড থার্ড, যে কি কি টাইপের ঘি পাওয়া যায়। সব ঘি কিন্তু একরকম। তো ঘি সাধারণত কাউস বা বাফেলো মিল্ক থেকে তৈরি হয়। তো ঘির দুটো রকম আছে, একটা হচ্ছে ক্রিম বা মালাই থেকে ঘি যেটা করা হয়, যেটা সাধারণত বাড়িতে অনেকে করে থাকেন। দুধ যখন আপনি গরম করবেন সেটা থেকে ক্রিম তৈরি হয় দুধের ওপরে। সেই ক্রিম ধীরে ধীরে আপনি অ্যাকুমুলেট করে সেটা থেকে আপনি ঘি করতে পারেন। তো সেটাই হচ্ছে মানে ফ্রম ক্রিম বা মালাই থেকে যেটা ঘি করা। আর সেকেন্ড যেটা ঘি তৈরি করা হয় সেটা হয় ইয়োগার্ট বা দই থেকে, যেটাকে বলা হয় বিলোনা ঘি। হোয়াট ইজ বিলোনা ঘি? বিলোনা ঘি হচ্ছে বেসিক্যালি দুধকে প্রথমে দই করা হয়, ইয়োগার্ট করা হয় থ্রু ফার্মেন্টেশন। তারপর সেই দইকে ম্যানুয়ালি চার্ন করা হয়, ম্যানুয়ালি হ্যান্ডহেল্ড মেশিনের মাধ্যমে সেটাকে চার্ন মানে ঘুরিয়ে ঘুরিয়ে সেটা চার্ন করা হয়। দীর্ঘক্ষণ চার্ন করার পর সেটা থেকে যে ক্রিম বেরোয় সেই ক্রিমকে আলাদা করে সেই ক্রিমকে হিট করা, আর হিট করার ফলে সেই ক্রিম থেকে ঘি সেপারেট হয়ে যায়। তো সেটাই হচ্ছে বিলোনা ঘি। তো বিলোনা ঘি বেসিক্যালি মার্কেটে আপনি আপনি অ্যামাজনে আপনি পেতে পারেন, বিভিন্ন অনলাইন পোর্টালে। বিলোনা ঘি নর্মালি আমরা যে কমার্শিয়াল ঘি যেটা পাওয়া যায় সেটা বেসিক্যালি ক্রিম থেকে তৈরি করা। তো বিলোনিয়া ঘি মনে করা হয় যে দিস ইজ নিউট্রিশনালি সুপিরিয়র, নিউট্রিশনালি সেটা বেটার, কারণ যেগুলো বিভিন্ন নিউট্রিয়েন্টস থাকে যেমন ওমেগা 3 বা বিউট্রিক অ্যাসিড বা অন্যান্য ভিটামিন A, D, K, বিভিন্ন ফ্যাট সলিউবল ভিটামিন, সেটা বিলোনা ঘিতে বেশি পরিমাণে থাকে। মানে বিলোনা ঘিটা নিউট্রিশনালি বেটার কম্পেয়ার টু যেটা কনভেনশনাল বাজারে যেটা আপনি টিনের যেটা ঘি পাচ্ছেন যেটা ক্রিম থেকে তৈরি করা। তো দ্যাট ইজ ওয়ান মেজর ডিফারেন্স। তো আপনি যদি ঘি আপনাকে ব্যবহার করতে হয়, বিলোনা ঘি উইল বি প্রেফার্ড অপশন। কিন্তু বিলোনা ঘি সাধারণত যেহেতু সেটা ম্যানুয়ালি করা হয়, সেটা টাইম কনজিউমিং অ্যান্ড লেবার কনজিউমিং, মানে এটাতে অনেক টাইম লাগে অ্যান্ড এটাতে অনেক পরিশ্রম করতে, তার জন্য এটা বেসিক্যালি একটু কস্টলি। আপনি নর্মালি মার্কেটে যেটা ঘি পাবেন সেটা থেকে বিলোনা ঘি একটু কস্টলি হবে। অ্যান্ড 1 কিলো ঘি তৈরি করতে সাধারণত 25 to 26 লিটার দুধ লাগে। তো আপনি একটা ম্যাচ করে দেখতে পারেন যে 1 কিলো যদি আপনাকে গুড কোয়ালিটি ঘি নিতে হয়, অ্যাপ্রক্সিমেটলি কস্ট আপনার কত আসবে, কারণ 1 লিটারের দুধ অলমোস্ট 60 to 80 রুপিস পার কিলো। তো মোটামুটি গুড কোয়ালিটি বিলোনা ঘি নিতে হলে 1 কিলো অ্যারাউন্ড 3000 এর মতো পড়ে যাবে। সেকেন্ড হচ্ছে হোয়াট ইজ A2 ঘি। তো A2 ঘি বলতে আমরা বোঝাই যে যে কাউস থেকে যে আমরা কাউস মিল্ক থেকে যে আমরা ঘি তৈরি করছি। কাউ মানে গরুকে আমরা গাভীকে দুভাগে বিভক্ত করছি, একটা হচ্ছে A1 কাউ অ্যান্ড সেকেন্ড হচ্ছে A2 কাউ। তো A2 হচ্ছে ইন্ডিজিনিয়াসলি যে কাউগুলো আছে, গাভীগুলো আছে, সেটাকে আমরা বলি A2। আর A1 হচ্ছে যেগুলো হাইব্রিড হাইব্রিড ভ্যারাইটিস যে গাভীগুলো আছে সেটাকে বলা হয় A1 কাউ। অ্যান্ড যেগুলো ইন্ডিজিনিয়াসলি ভারতের শুরু থেকে যে গাভীগুলো আছে ইন্ডিজিনিয়াস যেগুলো, সেগুলোকে বলা হয় A2 কাউ। A1 কাউ যেগুলো হাইব্রিড ভ্যারাইটিস অফ কাউ, সেগুলোতে প্রচুর পরিমাণে দুধ তৈরি হয়, কিন্তু ওগুলো নিউট্রিশন কম্পেয়ার টু
দেশি গাভীর তুলনায় কিন্তু একটু ইনফিরিয়র। তো A2 কাউ থেকে যেগুলো ঘি তৈরি করা হয় দ্যাট ইজ নিউট্রিশনালি সুপিরিয়র। তো আপনি যদি ঘি ব্যবহার করে থাকেন নিশ্চয়ই আপনি করবেন, বিকজ ঘি ইজ ভেরি বেনিফিশিয়াল ফর হেলথ স্পেশালি মডারেশন। তো সেটা আপনি বিলোনা ঘি ব্যবহার করবেন অ্যান্ড ইট শুড বি মেড ফ্রম A2 কাউ। সেগুলো আপনি অনলাইন বিভিন্ন পোর্টালে আপনি পেয়ে যাবেন। তো আমরা জেনে নিলাম হোয়াট ইজ বিলোনা ঘি, হোয়াট ইজ A2 বিলোনা ঘি, হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ কম্পেয়ার টু মানে মার্কেটে যে কনভেনশনাল ঘি পাওয়া যায় সেগুলো থেকে অ্যাডভান্টেজ কি। আরেকটা অ্যাডভান্টেজ যেটা হচ্ছে বিলোনা ঘিতে সেটা হচ্ছে যে মিল্কে বা দুধে যে ল্যাকটোজ কার্বোহাইড্রেট, মিল্কের যে মিল্ক সুগার সেটাকে আমরা বলি ল্যাকটোজ। তো 75% অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন কিন্তু ল্যাকটোজ ইনটলারেন্স, মানে দুধ নিলে অনেকেই দুধটা হজম করতে পারছেন না, কারণ আমাদের ল্যাকটোজ ইনটলারেন্স অনেকেরই থাকে। তো সেটা থেকে আমাদের অনেক ক্ষেত্রে গ্যাস হয় বা পেটের ব্যথা হয় বা ডায়রিয়া বা অন্যান্য পেটের সমস্যা হতে পারে। তো সেটাকে আমরা বলি ল্যাকটোজ ইনটলারেন্স, যেটা হচ্ছে মিল্কে বা দুধে যে ল্যাকটোজ সুগার থাকে, মিল্কের সুগার, সেটা থেকে। আর আরেকটা মিল্কে যেটা জিনিস থাকে সেটা হচ্ছে কেসিন প্রোটিন। মিল্কের যে প্রোটিন আছে সেটা বেসিক্যালি কেসিন প্রোটিন। তো কেসিন প্রোটিনে অনেকের অ্যালার্জি থাকে বা হাইপার সেন্সিটিভিটি থাকে, যেটা থেকে অনেক প্রবলেম হতে পারে, বিভিন্ন অ্যালার্জিক সমস্যা বা আস্থমাটিক সমস্যা বা স্কিনের সমস্যা, সেটা এই কেসিন প্রোটিন থেকে হতে পারে। এই দুটো হচ্ছে দুধের বেসিক্যালি ড্রব্যাক, বিকজ প্রেজেন্স অফ ল্যাকটোজ, যেটা থেকে ল্যাকটোজ ইনটলারেন্স অনেকের হয়, অ্যান্ড সেকেন্ড হচ্ছে কেসিন প্রোটিন হাইপার সেন্সিটিভিটি। তো ঘিতে বেসিক্যালি যখনই আমরা স্পেশালি ঘি যেটা বিলোনা পদ্ধতিতে তৈরি করা হচ্ছে সেটাতে ল্যাকটোজ কিছুই থাকছে না, অ্যান্ড কেসিন প্রোটিনও বেসিক্যালি সেটা এলিমিনেট হয়ে যাচ্ছে। তো যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে, যারা দুধ করতে পারছেন না, মানে টলারেট করতে পারেন না বিকজ অফ ইনডাইজেশন, বা যাদের কেসিন প্রোটিন হাইপার সেন্সিটিভিটি আছে, বিভিন্ন স্কিনের সমস্যা বা অ্যালার্জিক ম্যানিফেস্টেশন আছে, যারা দুধ নিতে পারছেন না, তারা কিন্তু ঘি ব্যবহার করতে পারেন, কারণ ঘিতে ল্যাকটোজ থাকছে না অ্যান্ড ঘিতে কেসিন প্রোটিন থাকছে না। স্পেশালি বিলোনা পদ্ধতিতে যে ঘি তৈরি করা হয় সেটাতে কিন্তু এই দুটো জিনিস থাকে। তো ঘি আপনি ব্যবহার করলে বিলোনা ঘি ব্যবহার করবেন স্পেশালি ফ্রম A2 কাউ। তো সেটা আমরা জেনে নিলাম এই দুটো সম্পর্কে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ, হোয়াট আর দ্য মানে ঘি ব্যবহারের কি মানে অ্যাডভান্টেজ আছে। ঘি অনেক হেলথ বেনিফিট করায়, তার মধ্যে অন্যতম হচ্ছে ডাইজেস্টিভ হেলথ। তো ঘিতে আছে বিউটারিক অ্যাসিড, অ্যান্ড দিস বিউটারেট বা বিউটারিক অ্যাসিড আমাদের যে কোলন আছে, কোলনের লাইনিং এর জন্য কিন্তু খুব বেনিফিশিয়াল। কোলনের বিভিন্ন ইনফ্ল্যামেটরি ডিজিজ সেটা প্রতিরোধ করতে সাহায্য। ঘি যেটা অ্যাবজর্পশন হয় সেটা গল ব্লাডারের থ্রুতে হয় না, তো ডাইজেশনের জন্য ঘি ইজ বেটার। ঘি ইজ ইজিলি ডাইজেস্টেড বিকজ ইট বাইপাসেস দ্য গল ব্লাডার। সেকেন্ড, ঘি কিন্তু ওয়েট লস করতেও সাহায্য করে। এটা শুনলে হয়তো অনেকে আটকে উঠবেন কি ঘি কি করে ওয়েট লস করতে সাহায্য করছে। ইনফ্যাক্ট আপনি যদি মডারেট ঘি কনজাম্পশন করছেন, ডেইলি অ্যারাউন্ড 1 to 2 টিস্পুন যদি ঘি নিচ্ছেন, সেটা ওয়েট লস করতে সাহায্য করছে। সেটার পেছনে কারণও আছে, কারণ ঘি বেসিক্যালি ফ্যাট, ঘিতে কার্বোহাইড্রেট নেই। যেহেতু ঘিতে কার্বোহাইড্রেট নেই, এটা কমপ্লিটলি কম্পোজড অফ ফ্যাট, দ্যাট টু গুড ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট। তো যেহেতু সেটাতে কার্বোহাইড্রেট নেই, তার জন্য এটা ইনসুলিন স্পাইকও করছে না। আমরা আগের ভিডিওতে অনেকবার আমরা আলোচনা করেছি যত আমাদের শরীরে ইনসুলিনের স্পাইক হবে ততই সেটা স্বাস্থ্যের জন্য হানিকারক। স্পেশালি যত বেশি ইনসুলিন স্পাইক হবে সেটা থেকে ওজন বাড়বে বা অন্যান্য রোগের সৃষ্টি হবে। যেহেতু ঘিতে কার্বোহাইড্রেট নীল, তো ঘি ইনসুলিন স্পাইক করবে না, আর যেহেতু ইনসুলিন স্পাইক হবে না, ইট ইজ ভেরি গুড ফর ওয়েট লস। ইট প্রিভেন্টস হার্ট ডিজিজ এন্ড প্রিভেন্টস আদার ক্রনিক ডিজিজেস। সেকেন্ড, ঘিতে যেহেতু ইটস ফুল অফ ফ্যাট, এন্ড ফ্যাট আমাদের স্যাটাইটি দেয়, মানে আমাদের পরিতৃপ্তি দেয়। তো যেহেতু ঘি ইজ ফুল অফ ফ্যাট, তো আমাদের অ্যাপেটাইট এটা ডিক্রিজ করতে সাহায্য করে। মানে ফাস্টিং আপনি বেশি পরিমাণে করতে পারেন, যত বেশি পরিমাণে আপনি ফাস্টিং করতে পারবেন আপনার ওজন তত আপনার কমে যায়। তো সেই হিসেবেও ঘি হেল্পস ইউ ইন রিডিউসিং বডি ওয়েট বা ওয়েট নিয়ন্ত্রিত রাখতে সাহায্য। ঘিতে আছে কনজুগেটেড লিনোলেইক অ্যাসিড বলে একটা ফ্যাট, এন্ড সেটা ফ্যাট বার্ন করতে সাহায্য। তো দিস আর দ্য ওয়েজ বাই উইচ ঘি ক্যান হেল্প ইউ ইন ডিক্রিজিং বডি ওয়েট ইন মডারেশন। মডারেট পরিমাণে আপনি ঘি নিলে আপনার ওজন আপনার কমবে। তো আমরা জেনে নিলাম ঘি ইজ গুড ফর ডাইজেস্টিভ হেলথ, আমরা জেনে নিলাম ঘি ইজ ইনফ্যাক্ট ওজন কমাতেও সাহায্য করে। ঘি হার্টের জন্য ভালো। আমরা আগের ভিডিওতে আমরা জেনে নিয়েছি যে আগে যে মিথ যে ছিল, মিসআন্ডারস্ট্যান্ডিং, যে আমরা যেটা ভাবতাম যে হাই ফ্যাট নিলে কোলেস্ট্রল বাড়ে, কোলেস্ট্রল থেকে হার্টের ডিজিজ সৃষ্টি হয়, সেটা আসলে ভুল। কোলেস্ট্রল থেকে, হাই কোলেস্ট্রল থেকে হার্টের ডিজিজ হয় না,
বেসিক্যালি কোলেস্ট্রল যখন ড্যামেজ হয় এটা থেকে হার্টের ডিজিজের সৃষ্টি হয় বা অন্যান্য ক্রনিক ডিজিজের সৃষ্টি হয়। আর এই কোলেস্ট্রল ড্যামেজ কি করে হয়? যখনই কোলেস্ট্রল অক্সিডাইজড হয়। মানে অক্সিডেশন কিন্তু প্রিভেন্ট করছে বিভিন্ন অ্যান্টি অক্সিডেন্ট, যেমন ওমেগা 3। ঘিতে আছে ওমেগা 3। তো ওমেগা 3 ইজ এ ভেরি পাওয়ারফুল অ্যান্টি অক্সিডেন্ট। ওমেগা 3 প্রিভেন্ট করছে কোলেস্ট্রল অক্সিডেশন, যেটা প্রিভেন্ট করছে হার্ট ডিজিজ। তো আলটিমেটলি ইন মডারেশন ঘি নিলে আপনার কোলেস্ট্রল অক্সিডেশনও হবে না, অ্যান্ড সেটা থেকে আপনার হার্ট ডিজিজের প্রিভেনশন হবে। বাট অবভিয়াসলি ইট শুড বি ইন মডারেশন, 1 to 2 স্পুন পার ডে। আর আরেকটা জিনিস যেটা আছে, ইন মডারেশন ঘি কনজিউম করলে ইনফ্যাক্ট আপনার কোলেস্ট্রল ডিক্রিজ করতে ওটা সাহায্য করে। কারণ আমাদের শরীরে যে কোলেস্ট্রল তৈরি হয় সেটা তৈরি হয় সাধারণত লিভার থেকে। ঘি নিলে যে লিভার থেকে যে কোলেস্ট্রল তৈরি হচ্ছে সেই কোলেস্ট্রল দেখা গেছে স্টাডিতে যে বাইলে সেই কোলেস্ট্রলটা এক্সক্রিট হয়ে যায়। ইন মডারেশন ইনফ্যাক্ট ঘি হেল্পস ইউ ইন ডিক্রিজিং দ্য কোলেস্ট্রল লেভেল অলসো। তো ঘি নট অনলি কোলেস্ট্রল ডিক্রিজ করতে সাহায্য করছে, বাট ঘি নিলে আপনার কোলেস্ট্রল যেটা ড্যামেজ কোলেস্ট্রল যেটা হওয়ার যেটা টেন্ডেন্সি থাকে বিকজ অফ অক্সিডেশন, সেটাও প্রিভেনশন। ঘি নিলে আপনার যেহেতু ঘিতে স্যাচুরেটেড ফ্যাট আছে, ঘি আপনার এইচডিএল যেটা গুড কোলেস্ট্রল আমরা বলি সেটাও বাড়িয়ে দেয়। তো অল ইন অল ইন মডারেশন ঘি আপনার কিন্তু কোলেস্ট্রল প্রোফাইলের জন্য খুব ভালো, অ্যান্ড আলটিমেটলি ইট উইল প্রিভেন্ট হার্ট ডিজিজ। অন্যান্য যেগুলো বেনিফিশিয়াল দিক আছে ঘির, সব কিছু নিয়ে আমরা ডিসকাস করতে পারবো না। ঘি প্রচুর বেনিফিশিয়াল দিক আছে, যে তার জন্যই আয়ুর্বেদেও ঘি ব্যবহার করা হয় ফর ভেরিয়াস মেডিসিন পারপাসেস। তো ঘিতে আরেকটা যেটা, যেহেতু ঘি ফ্যাট সলিউবল, মানে প্রচুর ফ্যাট আছে, তো ফ্যাট সলিউবল যেগুলো ভিটামিন আছে, স্পেশালি ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন K2, এগুলো অ্যাবজর্পশন করতে কিন্তু ঘি ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্পেশালি আমরা জানি কি ভিটামিন এ আমাদের আইসাইটের জন্য খুব ভালো। ইট প্রিভেন্টস নাইট ব্লাইন্ডনেস, ইট প্রিভেন্টস ম্যাকুলার ডিজেনারেশন। তো আমাদের আইসাইটের জন্য কিন্তু ভিটামিন এ খুব ইম্পর্টেন্ট। ঘি বেসিক্যালি ভিটামিন এ অ্যাবজর্পশন করতে সাহায্য করে। তেমনই ভিটামিন ডি অ্যান্ড ভিটামিন K2, এই দুটো খুব ইম্পর্টেন্ট ভিটামিন। আমরা হয়তো অনেকেই ভিটামিন ডি সম্পর্কে জানি, কিন্তু ভিটামিন K2 সম্পর্কে জানি না। ভিটামিন K2 হচ্ছে এমন একটা ইম্পর্টেন্ট ভিটামিন যেটা, যে ক্যালসিয়াম যেটা আমাদের অ্যাবজর্পশন হয় আমাদের ইন্টেস্টাইন থেকে, সেটা অ্যাবজর্পশন করায় ভিটামিন ডি। ভিটামিন ডি নিলে ভিটামিন ডি ক্যালসিয়াম অ্যাবজর্পশন করায় ফ্রম দ্য ইন্টেস্টাইন। আর সেই ক্যালসিয়ামটা যখন একবার অ্যাবজর্পশন হয়, সেই ক্যালসিয়ামটা কোথায় যাবে? সেটা কি বোনে যাবে, না টিতে যাবে, না ব্লাড ভেসেলে যাবে? সেটা কিন্তু নির্ধারণ করে ভিটামিন K2। তো ভিটামিন ক্যালসিয়াম যেটা আছে সেটা বোন বা টিতে যাওয়ার কথা, কারণ ক্যালসিয়াম বেসিক্যালি বোনস বা টিতের যেটা এনামেল যেটা আছে সেগুলোকে স্ট্রং করে। কিন্তু ভিটামিন K2 পরিমাণ যদি শরীরে কম থাকে, তাহলে কিন্তু এই ক্যালসিয়াম বোন বা টিতে না গিয়ে ক্যালসিয়ামকে জমা হয় ব্লাড ভেসেলে, স্পেশালি আমাদের করোনারি আর্টারিজ, মানে হার্টের যে নিজের রক্তনালীগুলো আছে সেটাতে গিয়ে ক্যালসিয়াম জমা হয়। সেটা থেকেই কিন্তু আলটিমেটলি ব্লকেজের সৃষ্টি হয়। তো ভিটামিন K2-র অভাবে আমাদের ব্লকেজের সৃষ্টি হয়, বিকজ ক্যালসিয়াম যেটা আছে সেই ক্যালসিয়ামটা ডিপোজিট হয় করোনারি আর্টারিজ। আর আমাদের উল্টো কি হয়, ক্যালসিয়াম বোন বা টিতে জমা হয় না, তার জন্য উই হ্যাভ এ ব্রিটল বোন। একদিকে আমাদের বোন লস হচ্ছে, আমাদের অস্টিওপরোসিস হচ্ছে, আমাদের ফ্র্যাকচার রিস্ক বেড়ে যাচ্ছে, তার সঙ্গে আমাদের হার্টের ব্লকেজের সম্ভাবনা বেড়ে যাচ্ছে বিকজ অফ ল্যাক অফ ভিটামিন K2 ইন দ্য ডায়েট। তো ভিটামিন ডি আর K2-র কম্বিনেশন তার জন্য খুব ইম্পর্টেন্ট। আমাদের ডায়েটে ভিটামিন ডি অ্যান্ড K2 থাকাটা খুব ইম্পর্টেন্ট। তো খুব কম পরিমাণে খাবার দাবারে কিন্তু এই দুটোর কম্বিনেশন থাকে। তার মধ্যে যে খাবার দাবার ভেজ খাবারে যেটাতে ভিটামিন ডি অ্যান্ড K2-র কম্বিনেশন আছে সেটা হচ্ছে ঘি অ্যান্ড বাটার। ঘি অ্যান্ড বাটারে ভিটামিন K2, যে কোনো ডেয়ারি প্রোডাক্টস সাপোজ পনির, স্পেশালি ঘি অ্যান্ড বাটারে ভিটামিন ডি অ্যান্ড K2-র পরিমাণ বেশি আছে। তো আপনাকে যদি বোন স্ট্রং করতে হয় বা হার্ট ডিজিজ থেকে যদি বাঁচতে হয়, বা হার্টের যে ক্যালসিফিকেশন, করোনারি আর্টারিজের ক্যালসিফিকেশন যদি প্রিভেন্ট করতে হয়, এই দুটোর কম্বিনেশন নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তেমনই এগে আছে ভিটামিন ডি এন্ড কে। অনেকেই নিচ্ছেন না, যারা ভেজিটেরিয়ান ওরা এগ নিচ্ছেন না। তো যারা ভেজিটেরিয়ান তার জন্য ভিটামিন ডি এন্ড K2 স্পেশালি ইন ফ্রম দ্য ঘি অফ ব্যাটারে যেটা আছে সেটা নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এগুলো আমরা জেনে নিলাম যে হোয়াট আর দ্য বেনিফিশিয়াল এফেক্টস অফ ঘি। তেমনই খাবার দাবার, মানে অ্যাজ এন এডিবল অয়েল অলসো ইউ ক্যান ইউজ ঘি, কারণ ঘির স্মোক পয়েন্ট কিন্তু খুব বেশি। আপনাকে কোনো জিনিস যদি ফ্রাই করে খেতে হয়, হাই হিট কুকিং করতে হয়, যেটা ইন্ডিয়ান কুকিং স্টাইলে আমরা সাধারণত হাই হিট কুকিং করি। বিভিন্ন রিফাইন্ড অয়েল ব্যবহার করাটা ঠিক না, যেটা আমরা অলরেডি আগের ভিডিওতে আমি দেখে নিয়েছি। রিফাইন্ড অয়েলে কুকিং করলে, স্পেশালি হাই হিট কুকিং করলে, রিফাইন্ড অয়েলগুলোর ড্যামেজ থাকে অলরেডি, সেটা থেকে বিভিন্ন হার্টের রোগের সৃষ্টি হয়, বিভিন্ন রোগের সৃষ্টি হয়। বিকজ
বিকজ অফ অক্সিডেশন। তো যেহেতু ঘির স্মোক পয়েন্ট খুব বেশি, তো আপনাকে যদি হাই হিট কুকিং করতে হয় বা ফ্রাইড যদি কিছু করতে হয়, ঘি ইজ অ্যান এক্সেলেন্ট সোর্স। তো রিফাইন্ড অয়েল ব্যবহার না করে ক্যান ইউজ ঘি। তো অ্যান্ড ঘি ইজ অলসো ভেরি রিচ সোর্স অফ অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্ড ওমেগা 3, সেই হিসেবেও ঘি ইজ ভেরি গুড। তো অল ইন অল আপনি আপনার খাবারে ঘি বা বাটার আপনি ব্যবহার করতে পারেন, ডেফিনেটলি করতে পারেন। ঘি অ্যান্ড বাটার আর নট ব্যাড ফর ইয়োর হেলথ, ইনফ্যাক্ট দে আর গুড ফর ইয়োর হেলথ, দে আর গুড ফর ইয়োর হার্ট, দে আর গুড ফর ইয়োর ডাইজেস্টিভ সিস্টেম, দে হেল্প ইউ ইন রিডিউসিং বডি ওয়েট। ঘি বা বাটারে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ওমেগা 3 আছে। ঘি বা বাটারে ভিটামিন এ, ডি অ্যান্ড K2 আছে, যেটা আমাদের বোন হেলথের জন্য, আমাদের হার্ট হেলথের জন্য খুব ইম্পর্টেন্ট। হাই হিট কুকিং বা ফ্রাই করতে আপনি ঘি ব্যবহার করতে পারেন ইনস্টেড অফ ইউজিং এ রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল ব্যবহার করাটা ঠিক না। ওজন কমানোর জন্য ঘি কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিন্তু ঘি যদি আপনি ব্যবহার করেন, বেটার টু ইউজ বিলোনা ঘি অ্যান্ড দ্যাট টু A2 বিলোনা। নেক্সট উইল ডিসকাস কি ঘি আর বাটারের মধ্যে ডিফারেন্সটা কি। ঘি আর বাটার অলমোস্ট আর সেম, কিন্তু বাটারের স্মোক পয়েন্ট কম। তো আপনাকে যদি হাই হিট কুকিং করতে হয়, আপনাকে বাটার দিয়ে করতে পারবেন। তো বাটার ইজ বেসিক্যালি ফর লো হিট কুকিং, ইউ ক্যান ইউজ ইট, কিন্তু ঘি ইউ ক্যান ইউজ ইট ফর হাই হিট কুকিং অর ফ্রাই। আর বাটার আরেকটা জিনিস আছে, বাটার ঘি ইজ বেসিক্যালি মোর পিউরিফাইড ফর্ম অফ বাটার। তো যে আমি আগে যে জিনিস ডিসকাস করলাম, যে ল্যাকটোজ বা কেসিন যে প্রোটিন আছে মিল্কে, সেটা কিন্তু ঘিতে নেই, কারণ ওগুলো রিমুভ হয়ে যায়। কিন্তু বাটারে কিন্তু সামান্য পরিমাণে ল্যাকটোজ বা কেসিন প্রোটিন থেকে যায়। তো যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে বা যাদের কেসিন প্রোটিন হাইপার সেন্সিটিভিটি আছে, বাটার নিলেও ওদের কিন্তু সমস্যা সামান্য হতে পারে, যেটা ঘিতে। অল ইন অল আমি আশা করছি যে ঘি বা বাটার সম্পর্কে যে মিথ যেগুলো আছে, সেগুলো আমরা চেষ্টা করেছি টু ডিসপেল অল দিস মিথস। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও, ইউ শেয়ার উইথ আদার পারসনস। নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করব অলিভ অয়েল সম্পর্কে, whether olive oil is really good or is it just waste of money, and we'll also discuss about other oils like mustard oil or coconut oil. And thank you all for your patience here. Thank you.